জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। আজীবনের জন্য দেশে ফেরার রাস্তা বন্ধ হচ্ছে তারেক রহমানের। শেখ হাসিনার ইমেল হুমকির পর বদলে গেল সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হল না? জামায়াতকে ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই। আমিনুল। দেশে এখন গণভোটের পরিস্থিতি নেই, হুম্মাম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশি রাজনীতিতে আবারও নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার গুঞ্জনটা এতদিন ধরে নানা সময় উঠলেও এবার সেটি যেন পুরোপুরি স্থিমিত হয়ে গেছে। গত সপ্তাহেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান জানিয়েছিলেন তিনি নাকি আল্লাহর ইচ্ছায় ওমরা করেই দেশে ফিরবেন। অনেকেই ধরে নিয়েছিলেন এই নভেম্বরেই হয়তো তার দেশে ফেরার নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সর্বশেষ তথ্য বলছে চিত্র এখন সম্পূর্ণ উল্টো। বিএনপির ভেতর থেকেই জানা গেছে তিনি নভেম্বরে ওমরা করলেও বিশেষ কারণে লন্ডনেই অবস্থান করবেন। বিষয়টি দলীয় নেতাকর্মীদের মাঝেও এক ধরনের বিভ্রান্তি ও হতাশা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরার পথ এখন শুধু কঠিন নয়, বরং প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশে ফেরার আগে তাকে মোকাবিলা করতে হবে আইনি ও রাজনৈতিক দুই দিকেরই কঠিন বাস্তবতা। ২ দিন আগে শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক ইমেলে রাজনৈতিক হুমকির সুরে যে বক্তব্য দিয়েছিলেন, তার পরপরই নাকি তারেক রহমান নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তিনি বুঝতে পেরেছেন দেশে ফিরলে তার সামনে অপেক্ষা করছে জটিল পরিস্থিতি, গ্রেপ্তার, মামলা এবং রাজনৈতিকভাবে এক প্রকার একঘরে হয়ে পড়ার ঝুঁকি। অনেকেই মনে করেন শেখ হাসিনা যেমন লন্ডন থেকে ভারতে এসে দীর্ঘ প্রস্তুতির পর দেশে ফিরেছিলেন, তারেক রহমানের সামনে সেই সুযোগও নেই। কারণ তার সঙ্গে কোনো প্রতিবেশী দেশেরই ঘনিষ্ঠ রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে তিনি যদি হঠাৎ পাকিস্তান বা অন্য কোনো দেশে যান, তাহলে তার রাজনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে, কমে যেতে পারে তার ভোট ব্যাংকও। বিএনপির ভেতরেও এখন স্পষ্ট বিভক্তি। জামায়াতি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আর ক্রমবর্ধমান দুর্নীতির অভিযোগে তারেক রহমানের অবস্থান আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। লন্ডনে অবস্থান করেও তিনি একের পর এক আর্থিক কেলেঙ্কারি, বিদেশে সম্পদ গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে জর্জরিত। লন্ডনের মিডিয়াতেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের খবর প্রকাশিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের বর্তমান অবস্থা অনেকটা একঘরে রাজনীতিবিদের মতো। দেশে না গিয়ে তিনি এখন বিদেশ থেকেই ভার্চুয়ালভাবে দলের নেতৃত্ব দিতে চাইছেন, কিন্তু এতে দলের মাঠ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ক্রমশ দুর্বল হচ্ছে। আরেকটি বড় বাস্তবতা হচ্ছে বর্তমানে বাংলাদেশে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। তারেক রহমান দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। বিএনপি এখন জামায়াতের প্রভাবাধীন অবস্থায় টিকে আছে, তাই জামায়াতও চায় না যে তারেক রহমান এখন দেশে ফিরুক। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরার পথ এখন কার্যত বন্ধ। তিনি হয়তো ফিরতে পারবেন তখনই যখন বিএনপি আবার ক্ষমতায় আসবে, কিন্তু বর্তমান বাস্তবতায় সেটি কবে ঘটবে তা বলা মুশকিল। অনেকেই মনে করছেন রাজনীতি ও দুর্নীতির অন্ধকার অধ্যায়ের সঙ্গে জড়িয়ে পড়া তারেক রহমানের জন্য দেশে ফেরা এখন শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর মিরপুর থেকে ৩০ রাউন্ড গুলিসহ ৩ জন যুবদল নেতাকে আটক করে যৌথ বাহিনী। তাদের একজন আসিফ শিকদার। আটকের পর সিনা ক্যাম্পে নেওয়া হয় ৩ জনকে, পরে শাহ আলী থানায় স্থানান্তর। এরপর অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে। কর্তব্যরত চিকিৎসক তখন ঘোষণা দেন আসিফ আর নেই। মাত্র ২৬ বছরের এক তরুণের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে মিরপুর সহ আশেপাশের এলাকা। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। যৌথ বাহিনী বলছে আসিফ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, কিন্তু প্রশ্ন একটাই, কেন বিচার বহির্ভূতভাবে মানুষ মারা যাচ্ছে? ১৪ মাসে ৪০টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মানবাধিকার সংস্থা অধিকারের ত্রৈমাসিক প্রতিবেদন বলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত ১৪ মাসে দেশে অন্তত ৪০টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের মধ্যে ১৯ জনকে গুলি করে হত্যা,
14 জনকে নির্যাতনে এবং 7 জনকে হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সময়ে কারাগারে মৃত্যু হয়েছে 88 জনের। অধিকার বলছে, অন্তর্বর্তী সরকারও পূর্বের সরকারের মতো মানবাধিকার রক্ষায় ব্যর্থ। বিচার বহির্ভূত হত্যার ধারাবাহিকতা বন্ধ হয়নি। অতীতের পুনরাবৃত্তি, পরিবর্তন কোথায়? একসময় যেসব মুখ বলতেন রাষ্ট্রীয় সন্ত্রাসের দিন শেষ, আজ তারাই ক্ষমতায়। কিন্তু বাস্তবে পরিবর্তন ঘটেনি, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই শক্ত অবস্থান নিতে পারেনি। মানবাধিকার প্রশ্নে তারা নৈতিক সুবিধাভোগী, কিন্তু কৌশলগতভাবে দুর্বল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেন, নিরাপত্তা বাহিনীর কাঠামো অপরিবর্তিত রেখেই যদি বিচার বহির্ভূত কর্মকাণ্ড তদন্তের দায়িত্ব আবার পুলিশের হাতে দেওয়া হয়, তাহলে ন্যায় বিচার আশা করা অর্থহীন। অন্যদিকে মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করেন, সরকারের দৃঢ়তার অভাবই এই ব্যর্থতার মূল কারণ। দক্ষতা ও সাহসের অভাবে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। র‍্যাব সংস্কারের প্রতিশ্রুতি, পদক্ষেপ নেই। শেখ হাসিনা সরকারের সময় বিচার বহির্ভূত হত্যার জন্য সবচেয়ে বেশি সমালোচিত ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও 7 কর্মচারীর ওপর নিষেধাজ্ঞা দেয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে র‍্যাব সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয়। বলা হয়েছিল, রাজনৈতিক প্রভাবমুক্ত বাহিনী তৈরি হবে। কিন্তু 8 মাস পেরিয়ে গেছে, এখনও কোনো দৃশ্যমান সংস্কার নেই। কেবল ইউনিফর্ম পরিবর্তনের কথা উঠেছে, কিন্তু কাঠামোগত পরিবর্তন হয়নি। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে র‍্যাব বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সাড়া দেয়নি সরকার। সীমান্তে হত্যা ও সহিংসার ছড়াছড়ি। অধিকারের প্রতিবেদনে আরও উঠে এসেছে ভয়াবহ তথ্য। 24 অগাস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ভারতীয় সীমান্তবর্তী রক্ষী বাহিনী বিএসএফ হত্যা করেছে 35 জন বাংলাদেশিকে। একই সময়ে রাজনৈতিক সহিংসায় নিহত হয়েছে 46 জন। অন্তর্বর্তী সরকারের আমলে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 281 জন। নারী নির্যাতনের চিত্রও ভয়াবহ। গত 14 মাসে 687 জন নারী ধর্ষিতা হয়েছেন, এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরেই 188 জন। সরকারের প্রতিক্রিয়া, নিঃস্বীকার, সংস্কারের প্রতিশ্রুতি। বিচার বহির্ভূত হত্যার অভিযোগ নিয়ে সরকার নীরব। যোগাযোগ করা হলে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো লিখিত জবাবে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ প্রতিটি মৃত্যুর ঘটনার তদন্ত করে দেখে, দোষী প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আগে বিবিসি বাংলাকে বলেছিলেন, গ্রেফতার ও বিচার প্রক্রিয়া কেউ হয়রানির শিকার না হন, এজন্য আইনি সংস্কারের কাজ চলছে, কিন্তু মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। নতুন সরকার, পুরনো কায়দা। বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারও আগের সরকারের ভুল পথেই হাঁটছে। পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও রাষ্ট্রযন্ত্রের পুরনো রূপ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। একই পুলিশ, একই বাহিনী, একই প্রভাব, শুধু নেতৃত্ব বদলেছে। বিচার বহির্ভূত হত্যা থামেনি। মানবাধিকার কর্মী নূর খান লিটনের ভাষায়, অরাজনৈতিক সরকার হয়েও তারা সময় নিচ্ছে, ফলে গোটা প্রক্রিয়া এখন লেজে গড়বে হয়েছে। বাংলাদেশের রাজনীতি তাই আবারও সেই পুরনো প্রশ্নে ফিরে গেছে, বিচারহীনতার সংস্কৃতি কি কখনোই ভাঙবে না? বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জামায়াত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই। শনিবার 1 নভেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের BNVJF-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আজকে জামায়াত বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন, এবার আমাদের দেখেন। কিন্তু আমরা তাদের আগেই দেখেছি। যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে, সে সংগঠনের কথায় বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন প্রতারণা অনুমোদন করে না। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশী, আমাদের 95% মানুষ মুসলমান, আমরা ধর্মভীরু জাতি। ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাজনীতি করি, কিন্তু আজ একটি সংগঠন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছবি, ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের দল। আমরা জনগণের মতামত নিয়েই প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করি। এই দেশের মানুষের উন্নয়ন, কল্যাণ ও স্বাধীনতা রক্ষায় বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও যোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।